সমালোচনা কিরায় আরও একবার আপনাদের স্বাগত আরও একটি দীর্ঘ বিরতির পর। আজ শুনবেন টিওজে খিল্লির একটি এপিসোড। শুনবেন অর্ঘ্য দত্তের কলমে প্রজাপতি রাখি। নমস্কার, আমার নাম অমিয় সাহা, বাড়ির নাম ঝন্টু। আজ আমি দারুণ খুশি, বুঝলেন? বিয়েটা সেরে ফেললাম তো, তাই ঢেঁড়া পিটিয়ে বিয়ে নয়, ওটাও খুব শিগগিরই হবে। এটা কতটা ওই নৈতিক বাগদান টাইপ বলতে পারেন। আপনারা ভাবছেন এই রাখির দিনে ব্যাটা কি সব প্রেম পীড়িতের গল্প জুড়ল। ব্যাপারটা আসলে তা নয়। খুশিটা শুধু বিয়ে নিয়ে নয় কি না, যাকে ব্যাপারটা শুরু থেকেই শুরু করি। হ্যাঁ, আমাদের মধ্যবিত্ত গেরস্থ ফ্যামিলি, হালতুতে বাড়ি। সম্ভবত 30-এর দশকে আমার দাদুর বাবা সব শুদ্ধ ওপারের পাট চুকিয়ে এপারে চলে এসেছিলেন। নাহলে অবশ্যই 1.5 দশক বাদে আসতেই হতো। এতে তার কোবরেজিটা লাটে উঠেছে। এমনিতে তিনি ডাক বিভাগে কাজ করতেন। তারপরে এপাড়া ওপাড়া বেরিয়ে আমার দাদু 5-এর দশকের শেষ দিকে এই বাড়িটা বানান। তখন অবশ্যই শুনেছি টালির চাল ছিল। তা তিনি হোমিওপ্যাথি করতেন। একটু নাম ডাক পসার হওয়াতে ক্রমশ বাড়ির হালেরও উন্নতি হয়। দাদুরা 2 ভাই 1 বোন ছিলেন। ছোট দাদু স্বদেশী করতে করতে মায়ানমারের বাসিন্দা হয়ে গিয়েছিল। এখন কোনো যোগাযোগই নেই। বাবারাও জানেন 2 ভাই 1 বোন। ছোট কাকাও 70-এর দশকের পাগলামি ছেড়ে এখন আমেরিকাবাসী। আমার বাবা অবশ্যই সরকারি স্কুলে ভূগোলের শিক্ষক হয়ে রিটায়ার করেন। তবে বাবাও ওষুধপত্র ঘেঁটেছে। না, হোমিওপ্যাথি নয়, আমাদের একটা অ্যালোপ্যাথি ওষুধের দোকান আছে। আপনারা ভাবছেন এ তো আচ্ছা ছোকরা, শুরু থেকে শুরু করবে বলে একেবারে দেশের দশের ইতিহাস বলতে শুরু করলো। আসলে তা নয়। ওপরের ঘটনাগুলো বললাম পরিবারের ট্রেন্ডটা বোঝানোর জন্য। হ্যাঁ, এই ট্রেন্ড মেনে নাকি ছেলের আশায় ঠিক জানি না, তবে আমার বাবারও 3 সন্তান। আমি বাদ দিয়ে আমার 2 দিদি এবং অবশ্যই আমাদের একজন রেবেল ট্রেন্ড সেটার। না, ভুলেও ভাববেন না আমি বরাবরই নিতান্তই ছাপোষা লোক। লেখাপড়ায় ওই অ্যাভারেজের থেকে কিঞ্চিত ওপরে, খেলাধুলোতে কখনো গোলের সামনে, বেশিরভাগটাই পিছনে। মোট কথা আমাকে নিয়ে কোনো গপ্প হতে পারে না। বড়দি আমার থেকে বছর 10-এর বড়, বেশ গিন্নি বান্নি, তাই বিয়েও হয়ে গিয়েছিল তাড়াতাড়ি। ওই তখনও বছর 21-এর হবে। আমাদের পাশের পাড়াতে জামাইবাবু একটা আধা সরকারি ফার্মে ক্যাশিয়ার ছিলেন, এখনো আছেন, কিন্তু আমাদের দোকানেও বিস্তর সময় দেন। অবশ্যই বছর 5 আগে বাবা মারা যাওয়ার পর দিদিরা বলতে গেলে একটা বড় সাপোর্ট। তবে আমাদের 3 ভাই বোনের মধ্যে ট্রেন্ড সেটারটি হলো আমার ছোটদি। বলছি আমার ছোটদি বটে, কিন্তু ও পুরো পাড়ারই ছোটদি। একটু বয়স্কদের কাছে অপরাজিতা সাহা। বাড়ির এবং পাড়ার সমস্ত হাঙ্গামা সেই ছোটবেলা থেকেই নিজের কাঁধে নিতে অভ্যস্ত আমার 6 বছরের বড় ছোটদি। পাড়ার পুজো, সোনা জেঠিমার পেনশনের টাকা, টেরি দাদুর ডাক্তার, কুটোর প্রথমবার ফ্লাইট ধরা, আমাদের সামনের রাস্তায় জল জমার এগেনস্টে আপিল, গোয়ালপুকুরের ফ্ল্যাট না হয়ে যাওয়ার জন্য আন্দোলন, মায়ে ভুলু কালু খেপুদের রাতের রুটি, সবেতেই ছোটদি। আর শুধু কি পাড়া, সেই ছাত্রাবস্থা থেকে ছোটদি রাজনীতি করছে। মিটিং, মিছিল, আন্দোলন, পোস্টার সাটানো, পার্টির সব কাজে দিদি সবসময় এগিয়ে। আমার মতো নয়। আমি তো ছোটবেলা থেকে স্বপ্ন বিলাসী, একটু নেকুপুসু কাটি। ছোটবেলায় পাড়ার ছেলেদের ধোলাইয়ের হাত থেকে যে কতবার আমাকে বাঁচিয়েছে ছোটদি। এই তো গেল বছরের কথা, গোলপার্ক রামকৃষ্ণ মিশনের সামনে আমি আর ছোটদি করতে গিয়ে যেন একটা ফিরছিলাম, তো একটি মোবাইলে মনোযোগী ট্যাঁস এবং তার বগলদা বা হুলাবিলা প্রেমিক সামনে থেকে আসছিল।
আমি তো অনেক চেষ্টা চরিত্র করে সিঁটকে গিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু মামনির মিনি যেন আমার ডান হাতের কোড়ে আঙুলের ডগাই টাচ করার জন্য খুঁজছিল। এ তো সপ্তবুদ্ধি নয়, আর আমিও সুচিত্রা সেন ছিলাম না যে বলে দেবো আমায় টাচ করবে না। মহিলার উদাহরণ দিলাম বলে প্লিজ আমাকে কেউ ওই রকম ভাববেন না আবার। যাই হোক, তাই যা হওয়ার তাই হলো। সেই দেহরক্ষী প্রেমিক প্রবর্তন আমাকে এই মারে তো সেই মারে। তখন ফিল্ডে নামলো চর্দি। মোটামুটি আধা কলকাতা জড়ো করে প্রমাণ করে ছাড়লো যে সমাজ উচ্ছন্নে গেছে এবং প্রেম নামক অতি ভয়ানক বস্তু ততোধিক ভয়ানক পাশ্চাত্য সভ্যতার খোলসে একে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, এবং তারই নাকি জ্বলন্ত উদাহরণ এই দুটি অকালপক্ষ ছেলে মেয়ে। রীতিমতো কান ধরে ক্ষমা চেয়ে তারপর দুজনে ছাড়া পেল। হ্যাঁ, ঠিকই ধরেছে, আমাকে একটু বেশি ভালোবাসে আমার ছোটদি। আর ঠিক ততটাই নাক সিটকোয় প্রেম ভালোবাসার ব্যাপার। এই তো আমাদেরই পাড়ার পাঁজা কাকুর মেয়ে টুম্পা, বছর দুয়েক আগে, তখন মনে হয় উচ্চ মাধ্যমিক দিয়েছে সব, বাড়ি ছেড়ে পালাল। আমার দিদি হাওড়া স্টেশন থেকে কান ধরে টেনে নিয়ে এসেছিল। সে অবশ্যই এক প্রকার ভালোই করেছিল। পরে শুনেছিলাম সে ছেলের নাকি আরেকটি গৃহিণী ছিল। সে যাকগে, এই আমার দোষ জানেন তো, আসল কথার থেকে হ্যাঁ যাই বেশি। হ্যাঁ, যা বলছিলাম, দিদি আর প্রেম হলো গিয়ে সাপে নেউলে। এই 33-এও তার বিয়ে করার কোনো গরজ দেখিনি। আমাকেও বেশ একটু কড়কেই রেখেছিল, কিন্তু ভবি বলবার নয়। আসলে আশেপাশে এত কচি প্রেম। এই দেখুন না, আমার প্রাণের বন্ধু ভোঁদু ক্লাস 11 থেকে মনিকার বাড়ির আর স্কুলের চক্কর লাগিয়ে অবশেষে উচ্চ মাধ্যমিকের বায়োলজি পরীক্ষার দিন একটা হাত নাড়া পেয়ে জয়েন্টে ধেরিয়ে দিল। বলে নাকি ওই হাত নাড়ায় ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং সব কুরবান করা যায়। তারপর আমাদেরই ব্যাচে পড়তো সুমিতা, কলকিদার বাইকের পিছন আলো করে দিল। আহা, তারপর এই দেখুন আবার অন্য গল্প শুরু করে দিয়েছি। হ্যাঁ, যা বলছিলাম, আমার নিজের গল্প। কেমিস্ট্রি অনার্স যাদবপুর। ইতিহাসে মিস্ট্রি খুঁজতে শুরু করেছি। মনোবিনা মাইতি আমার মনে একেবারে বিনা বাজিয়ে দিয়েছিল। না, মধ্যবিত্ত তো, তাই একেবারে কেমিস্ট্রিকে ছাড়তে পারিনি। তবে ওই অনার্সের সাথে আর একটা বিষয়েও গ্র্যাজুয়েট হওয়ার সম্ভাবনা পাকা করার দিকে ক্রমে এগোতে থাকলাম। এই ফাঁকে মনোবিনার একটু পরিচয় দিয়ে রাখি। মনু, ওই নামই ডাকি কিনা। বাড়ি শ্রীরামপুর, আমার থেকে 1 বছরের ছোট, পয়সাওয়ালা ঘরের মেয়ে। যদিও এত কিছু ঝাড়ি মারার সময় জানতাম না। বাবা প্রমোটার, এক দুর্দণ্ড প্রতাপ দাদা আছে, সে ওর থেকে বছর 8 বড়। বাড়ি নাকি হেব্বি রক্ষণশীল। আমার বাড়ি কিন্তু প্রগতিশীল, ওই প্রেম ব্যাপারটা বাদ দিলে। তবে মেয়েটা কোনোদিন টাকার দেমাক দেখায়নি জানেন। মনু একদম ডানা কাটা পরি নয়, বরং রংটা অল্প চাপাই, কিন্তু আলগা একটা চটক আছে। মানে আমার চোখে তো স্বপ্ন সুন্দরী। মাইরি বলছি, প্রথম দিকে মাইতি ললনা আমাকে বিশেষ পাত্তা দিত না। আমি কখনো ক্যান্টিনে, কখনো পুল পাড়ে, কখনো ওদের ক্লাসরুম চত্বরে মুখটা একটু ঘুরিয়ে কিন্তু চোখটা হাড়ে রেখে ওর দিকে অহেতুক, যদিও অহেতুক মোটেই নয়, ঘুরঘুর করতাম। অনেক ওড়াউড়ি ঘোরাঘুরির পরেও যখন বিশেষ কিছু করে উঠতে পারলাম না, একদিন ঠিক করলাম যে রণে ভঙ্গ দিই। আমি হিমু, তুমি সম্রাট আকবর, আমি পরাজিত পুরু, তুমি বটে আলেকজান্ডার। সেদিন ক্যান্টিনে ওকে দেখেও ঢুকিনি, গেটের সামনে দাঁড়াইনি, হাওড়া স্টেশন পর্যন্ত বাসে করে যায়নি। পরের দিন ওর বান্ধবী কৃষ্ণকলি আমায় একটা খাম ধরিয়ে গেল। খুলে দেখি তাতে লেখা, পুরুষ মানুষের অত ঢং কিসের? যা বলবার সামনে এসে বলুন, নয়তো কেমিস্ট্রি হওয়ার আগেই হিস্ট্রি হয়ে যাবে। বললে বিশ্বাস করবেন না, মনে যেন পরমাণু বিস্ফোরণ হলো।
চোখে মুখে জল টল মেরে 4টে সিগারেট পরপর ফুঁকে বুক ভর্তি বাতাস টেনে নিয়ে শটান গেলাম ওদের ক্লাসরুমের সামনে। কিন্তু নেই, ক্যান্টিনে নেই। এদিক ওদিক আতিপাতি খুঁজে মেয়ানো মুড়ির মতো চুপসে যখন নিজের ক্লাসের কাছাকাছি আসছি, দেখি তিনি দাঁড়িয়ে। ক্লাসের ভিতরে প্রফেসর, ক্লাসের বাইরে প্রেমিকা, তারপর ক্লাসে ছেলে মেয়েরা। নিজেকে জানেন কেমন ছেঁড়া ফানুষের মতো মনে হয়েছিল। তারপর যা যা হয়েছিল বিশদে আর বলছি না, তবে কিনা ক্লাসে আমার একটা নতুন নাম গজালো, ফসফরাস। সৌজন্যে নাকে চশমা লাগিয়ে তার উপর থেকে দেখতে থাকা ওই প্রফেসর রক্ষী। তবে হিস্ট্রি আর কেমিস্ট্রি কাছাকাছি চলে এলো। সেদিন আমার নজরুলকে খুব মনে পড়ছিল, জানে, বলো বীর বলো উন্নত মমশির। এই আবার দেখছেন বেশি বকছি, আসল গল্প থেকেই হারিয়ে যাচ্ছি ধুত্তর। হ্যাঁ, তাই প্রেম 2020 বিস্কুটের মতো গড়িয়ে হিংসুটাদের থোঁতা মুখ ভোঁতা করে কলেজের পরেও একই রকম রয়ে গেল। বুঝতে পারছি আপনারা মোগাম্বোর মতো আঙুলগুলোকে হাফ সাইনুসয়েডাল কার্ভের মতো নাচাচ্ছেন আর খুশ না হয়ে ভাবছেন এটা কি বকে যাচ্ছি, মাল মশলা কই। আরে আসছি। আসলে আমি না খাপছাড়া ভাবে কিছু করতে পারি না, বলতেও পারি না। তাই নিয়েই তো সমস্যার শুরু। চাকরিটা আমি পেয়ে গেছি মনু, শুনছ, এখন আর কেউ আটকাতে পারবে না। কথাটা বলতে বিস্তর সময় লেগে গেল। মানে ছোটখাটো কিছু করছিলাম আর মনুর ধাতানি খাচ্ছিলাম। ওর বাড়ি থেকে বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে গত 3 বছর ধরে। ও কোনো রকমের শোল মাছ হয়ে পিছলে যাচ্ছিল। তবে এবারে একদম ওর দাদা নাকি নোটিশ টাঙিয়ে দিয়েছিল। আমি মাঝে মধ্যে প্রেমে বিগলিত হয়ে ঘাসের ওপর বা লেকের ধারে বা নিদেন পক্ষে স্টেশনের বেঞ্চিতে বসতে চাইলেও 2টো কাঁচা দিয়ে মনু আমাকে মনে করিয়ে দিত আমার পকেটের কথা। কি বলবো, কতকটা ওর ধাতানিতেই পরীক্ষা পাশ করে গত বছর রাজ্য সরকারের একটা চাকরি বাগিয়ে ফেললাম। কি ভাবছেন কেল্লা ফতে? সে গুড়ে বালি। একে রক্ষণশীল পরিবার, তাই পয়সাওয়ালা ঘর, আমাকে জামাই করবে কেন? ও, আপনাদের তো এদিকের গল্পটা বলাই হয়নি। আমার চর্দি কিছু একটা ওই পার্টির সেক্রেটারি গোছের হয়েছে। আজকাল প্রায়ই দেখি দেশের শাসক পক্ষের অ্যান্টিপ্যাথিতে এদিক ওদিক মিছিল টিছিল করে। শাড়ির আঁচল কোমরে বেঁধে হাওয়াই চটি ফটর করে দিদি অনেক কর্মসূচির আহ্বায়ক। এখন আমার মুশকিলটা হচ্ছে, ঘরে একটা বড় দিদি রয়েছে যে বিয়ে থা করছে না, আর আমি কিনা মোটেই 27 বছর বয়সে বিয়ের জন্য ভাবছি, তাও কিনা প্রেম করে। না, অবস্থাটা আরো ভালোভাবে বুঝুন। আমার সংসার বলতে গেলে চলে আমার ছোটদির কথায়, যার কাছে আমি এখনো দুধের শিশু, আর যিনি কিনা প্রেম নামক বস্তুটিকে চরম আতলামি ভাবেন। তার উপর তার সামনে একটা অ্যাসপায়ারিং রাজনৈতিক ক্যারিয়ার ঝুলছে। রাজার নীতি আবার ভাই বোন মানে না, জানেন তো। ওদিকে মনু হুলিয়া জারি করেছে এই মাসেই না বিয়ে করলে টোটাল ছিটকিনি। বুঝুন, আমার আবার সরকারি চাকরি, বুঝতে পারছেন তো, ঘেঁটে ঘ। এইবার মজা আসছে বলুন? হ্যাঁ, মজা পেয়েছেন? হ্যাঁ, এ আপনার দোষ নয়, আমাদের সবারই কুচুটে স্বভাব। কিন্তু ভুলে যাবেন না, গল্পটা আমি হাসি মুখে বলতে বসেছিলাম, সুতরাং একটা ভালো কিছু তো হবেই। এই কাকিমা, মেসমশাইরা, রাগ করবেন না, আমি আগেই বলেছি আমি একটু বাজে বকি। গল্পের এখনো অনেক বাকি, শুনুন তারপর। এখন দেশ শাসকের আগ্রাসী নীতির প্রতিবাদ হবে রাবীন্দ্রিক। এই রাখি পূর্ণিমায় পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে যেখানে যাকে পাবে জাত ধর্ম ভুলে রাখি পরাও। আমরা সবাইকে ভালোবাসায় ভ্রাতৃত্বে বেঁধে রাখি। তা রাখ না বাপু, তোদের কর্মসূচি তোরা যেখানে খুশি বাঁধ, আমি ছাপোসা পাপোস, আমাকে রেহাই দে না। ভেবেছিলাম একটা রেস্ট্রিক্টেড হলিডে পেয়েছি, একটু কুচু সিনেমা দেখে ভিক্টোরিয়ার পরি দেখে একটা কুট্টুস মার্কা প্রেম করে বাড়ি ফিরবো। ওই বলে না, তুমি যাবে বঙ্গে কপাল যাবে সঙ্গে। দিদির আদেশ ঝন্টুও থাকবে বাস স্ট্যান্ডে হাতে গাদা খানেক রাখি নিয়ে। ব্যাস
পুরো কেঁচো। তবে কেউটেটা বেরোলো কাল রাতে। খেয়ে দিয়ে দাঁত খোঁচাতে খোঁচাতে রাখি গুনছিলাম আর ভাবছিলাম একটু বাদে মনুকে ফোন করে একটু করব। তা দেখি দেবী চৌধুরানী নিজেই ফোন করেছে। মনে হেভি পুরকি হলো, কিন্তু ফোন ধরে যা শুনলাম তাতে আমার জ্যাম হয়ে গেল। মনু বিয়ে করতেই চায়, আমাকেই চায়, কিন্তু আগামীকাল, মানে আজকে, রাখি পূর্ণিমার দিনে। পালিয়ে রেজিস্ট্রি। ওনা কি আগেই কথা বলে রেখেছে, আমাকে বলতে ভুলে গিয়েছিল বোঝো। ওন হাতে এক গাতে রাখি নিয়ে আমার প্রাণ পাখি বেরিয়ে যাওয়ার জোগাড়। আমি বোঝানোর চেষ্টা করলাম রাখির দিনে কি এসব করতে হয়। বাবা, ইতিহাসের ছাত্রীকে কি বোঝাবো? বিস্তর জ্ঞান দিয়ে বলল রাখির নাকি উদ্ভবই হয়েছিল যুদ্ধে যাওয়া নিজের স্বামীর রক্ষা কামনায়। আর এ তো জীবনের সবচেয়ে বড় যুদ্ধ, একেবারে কুরুক্ষেত্র। কারণ রাখির পরের দিন দাদার দেখা পাত্র এসে বিয়ে শাদী ফাইনাল করে যাবে। মনু বলল ঠিক 12টায় ও ওয়েট করবে, না এলে সারা জীবন চোখের জলে নাকের জলে বালিশ বিছানা ওয়েট করলেও মনোবিনাকে আর পাবো না। বোঝো, এদিকে দিদি, ওদিকে শাদি, যাই কোন দিকে বলুন তো? টেনশনে রাতে ঘুম হলো না জানেন। আজ সকাল থেকে আমার চিত্তির অবস্থা। রাতে ঘুম হয়নি বলে ভোরের দিকে কেমন একটা ঝিমুনি মতো এসছিল। ঠিক তখনই বাজখাই গলায় ছর্দির চিৎকার আর মনুর ফোন, দুটোই বেজে উঠল। জন্টু, কিরে, কথা কানে যাচ্ছে না? ওরে বাবারি, এই জন্টু, সাঁড়াশি আক্রমণ। হঠাৎ করে মনে হলো বিভাগী হয়ে যাই, কিন্তু পরক্ষণেই মনটাই আবার কোঁকিয়ে উঠল। আমার তো বিয়েই হয়নি এখনো। মনুর ফোন আর ছর্দির চিৎকারের একসাথে উত্তর দিয়ে উঠলাম, আরে আসছি আসছি। উফ! ঢাকুরিয়া ব্রিজের নিচে আমি, ভোঁদু, বিতান আর কেষ্টু আর দিদির আরো কতগুলো চেলাচামুন্ডার সাথে রাখি বন্ধন করতে গেলাম। আমার মুখ তো এমনিই নিম পাতার পাঁচন গোলা হয়েছিল, আমার বন্ধুদেরও তাই। তবে কারণটা আলাদা। এই ভারী জাওয়ানিতে সুন্দরীদের রাখি পরানোটা কি হজম হয়? বিতান আর কেষ্ট আমার সাথে ঝুলে পড়েছিল রেজিস্ট্রি অফিস যাবে বলে। ভোঁদুকে বখরা করে রেখে গেলাম যাতে দিদি আসলে সামাল দেয়। তবে মনটা না খচখচ করছিল। হ্যাঁ, বিয়ে হলে জানতে তো পারবেই, আর তারপর হুলুস্থুল তো আছেই, কিন্তু রেজিস্ট্রিকে তো আর ফেলে দেওয়া যায় না। তাই ক্ষমা ঘেন্না করে হয়তো ছর্দি মেনেও নিতে পারে। কিন্তু এ বেটা ভোঁদু, নামের সাথে কাজেরও অনেক মিল কিনা, যদি তার আগেই গল গল করে সব বলে দেয়। হে ভগবান, আমার একুল অকুল দুকুল যাবে। তার উপর কেটে পড়ার সময় হেনাদি, আমার দিদির যোগ্য সাগরেদ, সে এক প্রস্ত চাটাচাটি করলো। কপালে ইয়াব বড় দুঃখের মেঘ নিয়ে আধ ঘন্টা আগেই 3 মক্কেল পার্ক সার্কাস ট্রাম ডিপোর কাছে ম্যারেজ রেজিস্ট্রি অফিসে পৌঁছলাম। আমার মনের ঝংকারিনী আগেই তার 3 বন্ধু বান্ধবী নিয়ে উপস্থিত ছিল। 2 ঢাউস মালাও এনেছে দেখলাম। আপনারা সিনখানা ভাবুন, আপনার সামনে 1 হাঁড়ি বিরিয়ানি রাখা আছে, দোকান মালিক বলেছে কত খাবি খা, আর আপনার কিনা সেদিনই পেট ছেড়েছে। আমার ওরকম বাংলার পাঁচের মতো মুখ দেখে ফুলন দেবী চেঁচিয়ে উঠল, আরে কিরকম মুখ করেছে দেখো, দেখে মনে হচ্ছে যেন নিজের শ্রাদ্ধে নিজেই খেতে এসেছো। আশ্চর্য। উফ, উপমারও বলিহারি। কোনোদিন দেখেছেন এমন হতে? তবে মা একবার গপ্প করেছিল, আমার মামার বাড়ির দিকের এক পাগলা বিয়ে করবে না বলে নাকি টানা 6 ঘন্টা মরার মতো পড়েছিল। আবার উঠে নাকি সেই বিয়ে বাড়িতেই গান্ডে পিণ্ডে গিলেছিল, তার ভাইয়ের সাথে নাকি ওই মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর। এটাও ঠিক বিশ্বাসযোগ্য নয়, যত সব আষাঢ়ে গপ্প। এই দেখুন, নিজেকে না মাঝে মাঝে গাঁটটা মারতে ইচ্ছে করে। একটা কথা বলতে বলতে বেফালতু অন্য কথায় চলে যাই, তার তরিকা। যাই হোক, ফোন তো অনেক আগেই সুইচ অফ করে দিয়েছিলাম, মনোবিনারও তাই ছিল। এখন সময় উপস্থিত, আমি কবুল হ্যাঁ বলে কলম চালাবো। অলরেডি ঘামে আর টেনশনে জড়ো কাক হয়েই গেছি, হঠাৎই খুব পরিচিত ভয়ঙ্কর হুঙ্কার।
সর্দি। এই জন্টু, সত্যি বলছি, বালির বস্তা ফাটলে যেমন বালি হই হই করে পড়ে যায়, আমিও শরীর ছেড়ে ধপ করে চেয়ারে বসে পড়লাম। যা ভেবেছি তাই হলো। ভোঁদুটা ছড়ালো, গেল গেল সব গেল। আমার মন গেল, বিনা গেল, মান গেল, ইজ্জত গেল, প্রাণ আর চাকরিটাও না চলে যায়। ঠিক তখনই আরেকটা হাড়ের এ তো পরিচিত গলা নয়। কেস করেছে, দাঙ্গা ফাঙ্গা লাগলো নাকি? আমার মতো এরকম তেলে ভাজা পাবলিকের জন্য যদি দাঙ্গা লাগে, তাহলে বলতেই হয় এ সমাজের নৈতিক অধঃপতন হয়েছে। কি এমন করেছি বলুন তো? মনু এই এত বছরে সাকুল্যে 5টি চুমু খেতে দিয়েছি, হাতটাও ঠিক মতো ধরতে দিত না। ভেবেছিলাম একটা চাকরি পেয়ে গেছি, এবার ছোকরিকেও পেয়ে যাব, তাতেও যদি এত ঢ্যাঙ্কিত্তন হয়। ও মন, তুই বিয়ে না করেই বিভাগী হ বাবা। বাবা, জমে উঠেছে, জমে উঠেছে, কি বলে? এই একটা কাজ করি, এর পরের ঘটনাটা আপনাদের দেখাই বড়, মানে যেমনটা দেখলাম শুনলাম আর কি। রণমূর্তিতে আমার ছোটদি, হেনাদি, রথিন্দা এরা সব অফিসের দরজাটার সামনে যেই এসেছে, আরেক দলকে দেখলাম বেশ তাগড়া লোকজন, তারাও হই হই রই রই করে তেড়ে আসছে। তবে দু দলের মুখ চোখ দেখে বুঝলাম এরা একসাথে আসেনি। দাদা ভাই, মনু অস্ফুটে বলল, বোঝো, এক রামে রক্ষা নেই, সুগ্রীব তার দোসর। মনুর দুর্দণ্ড প্রতাপ দাদা উপস্থিত। না, মনে মনে ভেবেই ফেললাম আর বেঁচে ফেরা হবে না। কয়েক বছর আগে দেখা একটা হিন্দি সিনেমা মনে পড়ে গেল। পাত্রপাত্রীর দুই পক্ষই তাদেরকে মানতে চায় এবং অতঃপর নায়ক নায়িকা ছাদের মাথায় সুইসাইড করে। ভাবলাম নিজের কলেজের নামটা সার্থক করে এই অন্ধকারে যদি জ্বলে উঠি, তাহলে একখানা হেডলাইট অ্যাটলিস্ট হতে পারবো। উফ, সঙ্গে যদি একটা বন্দুক আনতে পারতাম। মনের কথাগুলো এই শেষ সময় প্রিয়জনের সঙ্গে শেয়ার করার জন্য মনুর দিকে তাকাতেই দেখি ও হাঁ করে দরজার দিকে তাকিয়ে আছে। আমার ক্যালকুলেশন অনুযায়ী তো পুরো ভিড়টাই এতক্ষণে অফিসের ভেতর ঢুকে 2-4টে ত্রিতাল ঝাঁপতাল বাজানোর কথা, অথচ আমার শরীর এখনো অক্ষতই আছে। উল্টে চারদিকটা হঠাৎ করে কেমন শান্ত হয়ে গেছে। আমি মনুর চোখ অনুসরণ করলাম। দরজার এক পাশে ছোটদি আর এক পাশে দাদা, দুজনেরই একটা একটা পা চৌকাঠের ভিতরে। দিদির পরনে যা থাকে আগেই বলেছি, দাদার সাদা পাঞ্জাবিতে গেরুয়া ওড়না। দুজনে দুজনের চোখের দিকে যেন হাঁ করে তাকিয়ে আছে। এ কি তুমি? তুমি এখানে কি করছো? ও আমার ভাই। মনি আমার বোন। যাক কলা, এরা একে অপরকে চেনে। আরে দিদি কাঁদছে কেন? তুমি ভালো আছো অপরাজিতা? কেন জিজ্ঞেস করছো? তুমি তো সুখী কাকুলির সাথে। কে কাকুলি? কেন, সিটি কলেজের সন্ধ্যের ব্যাচের সেই মেয়েটা তোমার সাথে ঢলাঢলি করতো। মাথা খারাপ? ও বাবা, এই জন্য এতকাল তুমি কথা বলনি? কিসের মাথা খারাপ? রেজাল্ট বেরোনোর দিন ও তো তোমায় জড়িয়ে ধরে কাঁদছিল, তাই না? ঠিক মনে পড়ছে না, কেঁদে থাকতে পারে হয়তো, কিন্তু তাতে কি? আরে সেদিন আমাকে ধরে অনেকেই কেঁদেছিল। হ্যাঁ, তুমি মধুময় মাইতি, যে কলেজের হার্টথ্রব, জনপ্রিয় ছাত্র নেতা। ওরে বাবা, আমি সেদিন থেকে তোমায় খুঁজছি। কিরকম প্রেম ছিল বলো তো? হ্যাঁ, একসাথে এতগুলো দিন কাটালাম, এত পার্টির কাজ করলাম, অথচ না কোনোদিন বলতে পারলাম মনের কথা, না জানলাম বাড়ির লোকেশন কোথায়, না নিলাম নাম্বার। তুমি তো লোকেশন জানতে এসে খুঁজলেই পারতে, বলো। ও, সব আমি করব? আমার বুঝি মান সম্মান নেই? মাথা মোটা কোথাকার, এসব তো ছেলেদেরই করতে হয়। ও আচ্ছা, তোমাকে আমার কেন ভালো লাগতো জানো? মানে কেন ভালোবাসতাম? কারণ তুমি ওই অন্য মেয়েদের মতন অত ন্যাকা ছিলে না।
তোমার শো অফ ছিল না অত। তা তুমিও তো নম্বর জোগাড় করে ফোন করতেই পারতে। জানো আমি আমি এখনো বিয়ে করিনি। আমিও না। এর পরের ঘটনা আপনারা অনুমানই করে নিন। তবে আজ ম্যারেজ রেজিস্ট্রি অফিসে রাখি বন্ধন অনুষ্ঠান হয়েছে, আর দুই বোন যে যার ভাইকেই রাখি পরিয়েছে। ও হ্যাঁ, আগামী ডিসেম্বরে জোড়া বিয়ে আছে। ডেটটা ফাইনাল হলেই জানিয়ে দেবো, আসবেন কিন্তু। তোদের আদিক্ষেতা দেখে না আর বাঁচি না। রাখির দিনে বিয়ে করছে, কি অলক্ষণী কথা রে বাবা। একটা তো জাহাবাদ ছিলই, আর ঝন্টু তুইও বিগ্রলি। আর মা, তুমি কেন যে এই বাঁদর দুটোকে কিছু বলো না, আমি বুঝে পাই না। তা হ্যাঁ রে, শোন না ঝন্টু, ভাবছিলাম ওষুধের দোকানটা তুলে দিয়ে একটা জিম খুলবো। তো জামাই বাবুর শুনছিলেন অর্ঘ্য দত্তের কলমে প্রজাপতি রাখি। ঝন্টুর চরিত্রে ছিলাম আমি তমাল, মনোবীণার চরিত্রে তনুশ্রী, মনোবীণার দাদা কৌশিক, চর্দি এবং বর্দির চরিত্রে যথাক্রমে দিতিপ্রিয়া এবং পূজা। আমাদের গল্প উপস্থাপনা আপনাদের ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন গল্পগুলো। তমাল ও জোনাকিরের পক্ষ থেকে সকলকে জানাই রাখি পূর্ণিমার শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।